আমরা আজকে কি পড়বো বলতো? আমরা পড়বো হচ্ছে শব্দ ও তরঙ্গ, তোমাদের দশম শ্রেণীর। ঠিক আছে, দশম শ্রেণীর সপ্তম অধ্যায়, নবম দশমের সপ্তম অধ্যায়। তোমরা তো ক্লাস 10 এখন। তোমাদের শব্দ কি জিনিস? শব্দ হচ্ছে সেই জিনিস যেটা দ্বারা আমরা শুনতে পাই। ঠিক আছে না? আমরা শুনতে পাই শব্দের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তো শব্দ এবং তরঙ্গ একই সাথে রিলেটেড কেন? কারণ শব্দ কিন্তু আমরা দেখতে পাই না, কারণ শব্দ এক ধরনের তরঙ্গ। তরঙ্গ বলতে কি বুঝো বলো তো? তরঙ্গ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার কি করে, ভিজিবল না। ঠিক আছে, মানে যেটা দেখা যায় না। হুম, আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমরা কি করতে পারি, তার দ্বারা শুনতে পারি। মাঝে মাঝে আমরা তরঙ্গকে অনুভব করতে পারি। ঠিক আছে। ওকে, তো আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু কিছু কিছু জিনিস শিখবো। সেটা কি? সেটা হচ্ছে আমরা অনেক শব্দ শুনি, যেমন হচ্ছে শব্দ, তরঙ্গ, তরঙ্গের বেগ, শব্দের বেগ, প্রতিধ্বনি, হ্যাঁ, শব্দের আহ দূষণ, এই বিভিন্ন বিষয়াবলী নিয়ে আমরা হচ্ছে শুনি বিভিন্ন সময়। ঠিক আছে, তো আমরা আজকে দেখব যে শব্দ আসলে কিরকম একটা জিনিস এবং সেটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে শব্দের মাধ্যমে শুনতে পাই, কতটুকু দূরত্বে থাকলে আমরা শব্দ শুনতে পারি, কতটুকু দূরত্বে থাকলে আমরা শব্দ শুনতে পারি না, এই বিষয়াবলী আমরা আজকে দেখব। এবং সাথে সাথে দেখব বিভিন্ন গতি, যেমন স্পন্দন গতি কিরকম, স্বর স্পন্দনের গতি কিরকম, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানবো। এবং জানার শেষে আমরা তোমাদেরকে কয়েকটি কোয়েশ্চেন আনসারের চেষ্টা করব, যাতে করে হচ্ছে তোমরা সবাই কি করতে পারো। ওকে, সো দেখো, তাহলে কি, তাহলে হচ্ছে ওকে, স্যার অন্তর স্যার না ক্লাস নিতেন? হ্যাঁ, অন্তর স্যার ক্লাস নিতেন, অপিনা মন্ডল আবারও নিবেন। ঠিক আছে, সবাই মিলেই আমরা ক্লাস নিচ্ছি। এভরিওয়ান চ্যাট বন্ধ করেন স্যার। আচ্ছা, এভরিওয়ান চ্যাট বন্ধ করে দিব। ওকে, ঠিক আছে। সো এভরিওয়ান মিটিং, জাস্ট আমরা তাহলে, ওকে ভাই, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার করেন। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, শব্দ তরঙ্গ, আমরা জানলাম যে শব্দ আসলে, তরঙ্গ আসলে কিরকম একটা জিনিস, শব্দ তরঙ্গ কি আসলে। হ্যাঁ, ওকে। তো সরল স্পন্দনের গতি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি, সরল স্পন্দনের গতি আসলে কিরকম। ঠিক আছে না? আচ্ছা। আচ্ছা, তরঙ্গ সম্পর্কে জানার প্রথমে আমরা কি জানবো? সরল স্পন্দনের গতি সম্পর্কে জানতে হবে। কেন? কারণ হচ্ছে গতি অধ্যায়ে আমরা জেনে এসেছি যে গতির কণাগুলো কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নির্দিষ্ট সময় পর পর একই দিকে যখন অতিক্রম করে, তখন আমরা সেটিকে পর্যায়বৃত্ত গতি বলি। মানে যে গতিতে কণাগুলো নির্দিষ্ট সময় পর পর কি করে, একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। অর্থাৎ ধরো হচ্ছে এরকম, হুম, কিরকম, ধরো এই যে এইখানে, হুম, এখানে একটা কণা আছে। এখন এই কণাটা এইভাবে ঘুরে ঘুরে বারবার এখানে আসে। সো এই যে ঘুরে ঘুরে এখানে আসতেছে, ঠিক আছে না, এই যে আসতেছে, এই যে দিকটা কোন দিকে, তার এই দিকে। ঠিক আছে, বারবার সে আসতেছে ঘুরে ঘুরে এই দিক থেকে, ঘুরে ঘুরে বারবার এই দিক থেকে সে অতিক্রম করে। এই যে তার অতিক্রম করার একটা, তার কি দিক, এই যে দিকে তার দিক। ঠিক আছে, এক দিক থেকে বারবার অতিক্রম করতেছে। তো এটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছিলাম পর্যাবৃত্ত গতি। কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা, এখন এই পর্যাবৃত্ত সম্পূর্ণ কণা যদি এরকম করে যে সে কি করবে, তার গতিটা একটা সরল রৈখিক গতি হবে। ঠিক আছে, এবং ত্বরণের সাম্যাবস্থা থেকে, ধরো এই যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা, ধরো এই যে এইখানে একটা কণা আছে। ঠিক আছে, ধরো এখানে একটা কণা আছে। আমি যদি তোমাকে হচ্ছে দেখাই যে হচ্ছে তোমার এখানে একটা কণা আছে, ধরো এইটা। ঠিক আছে, এখন এই কণাটা কি করে, তার সরল দোলকের মতো সে ঘুরে। কিভাবে? একবার এদিকে যায়, একবার এদিকে যায়। ঠিক আছে, তার গতিটা এরকম। ঠিক আছে, এবং এখানে যে সময়ে যায়, আবার সেই অর্ধেক সময় এখানে চলে আসে। হ্যাঁ, সাম্যাবস্থা কোনটা? এইটা সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থা থেকে সে একবার এদিকে যায়, একবার এদিকে যায়। ঠিক আছে, একবার এদিকে, আবার হচ্ছে এইদিকে। ঠিক আছে, তাহলে যদি এরকম হয়,
যে আমরা কি বলছি, যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা বস্তুর, এই যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি সরল রৈখিক হয় এবং তার ত্বরণ সাম্যাবস্থা থেকে কি হয়, সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সর্বদা সাম্যাবস্থানে অভিমুখী হয়, তখন এই কণার স্পন্দনকে সরল স্পন্দন বলে। আমরা এটা সহজ করি। দেখো, আমরা কি দেখাইলাম, যে এই একটা বস্তু, হ্যাঁ, এইটা কি করে একবার এখানে যায়, আবার এখান থেকে এখানে আসে, ঠিক আছে। তো সে সবসময় কি করতে চায়, এখানে আসতে চায়, এই সাম্যাবস্থায় সে থাকতে চায়, ঠিক আছে। এইখানে ধরো হচ্ছে এখানে দড়ি দিয়ে ঝুলাই রাখছি, so সে একবার এদিকে যায়, আবার এখানে চলে যায়, আবার এখানে চলে আসতে চায়, আবার এদিকে চলে যায়। তো সে এখানে থাকতে চায়, এটা তার সাম্যাবস্থা, ঠিক আছে। এবং এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় তার যে ত্বরণ, সেই ত্বরণটা সরণের সমানুপাতিক আসার সময়, সরণটা কি তার, এদিকে ধরো এ দূরত্ব, এদিকে ধরো এ দূরত্ব, ঠিক আছে। বা আচ্ছা, এই যেহেতু ত্বরণ, তাহলে আমরা এদিকে কি ধরতে পারি, দূরত্বটা ডি ধরতে পারি, ঠিক আছে। ধরো হচ্ছে এদিকে ত্বরণ দূরত্বটা, এদিকে হচ্ছে ধরো ডি দূরত্ব, এদিকে ধরো ডি দূরত্ব, ঠিক আছে। তো সে কি করে, সে সবসময় হচ্ছে এইখানে আসতে চায়। তার মানে এখানে আসতে চাওয়ার সময় তার যে ত্বরণটা এ, এ কি হয়, সবসময় সমানুপাতিক হয়। কার সমানুপাতিক বলছে এখানে, সবসময় সরণের সমানুপাতিক, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সরণের সমানুপাতিক, তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু, মানে এ ইজ প্রপোর্শনাল টু ডি, তার মানে এই যে দূরত্বটা, সেই দূরত্বের সমানুপাতিক, ঠিক আছে। So, এইটা হচ্ছে আমাদের এলিমেন্টারি একদম আলোচনা ছিল, এটাকে আমরা কি বলি, সরল দোলকের গতি বলি। তো এটা আমরা আরো পড়বো। এখন দেখো, একটা স্প্রিং নিচের দিকে ভর লাগিয়ে যদি আমরা ঝুলাই দিই, হ্যাঁ, ধরো একটা স্প্রিং এরকম আছে, হুম, ধরো এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে। এই স্প্রিংটা, হ্যাঁ, এখানে আমরা ভর লাগায় ঝুলাই দিছি, ঠিক আছে। তো এখানে একটা এম ভরের বস্তু আছে, ঠিক আছে। সো এটাকে আমরা ভর লাগায় যে ঝুলাই দিলাম, ঠিক আছে। এখন টেনে যদি নিচের দিকে করতে থাকি আমরা, এই যে স্প্রিং এর নিচে একটা ভর লাগিয়ে এটাকে, সেটাকে টেনে ছেড়ে দিলে নিচে উপরে করতে থাকে, সেটা কি হবে, একবার এরকম হবে না, এখানে আসবে, আবার উপরে যাবে, ঠিক আছে না, এরকম মোটা মোটা হয়ে যাবে, ঠিক আছে না, আবার উপরে যাবে, আবার হচ্ছে এরকম হয়ে যাবে, ঠিক আছে না। সো এই যে নিচে উপরে যেতে থাকবে, তখন কি হবে, তখন এটাকে একটা সরল সন্ধিত গতি বলা হবে, বা সরল স্পন্দন বলা হবে। আচ্ছা, সরল সন্ধিত গতিতে কি থাকে, স্প্রিং এর সাথে লাগানো যে বস্তুটি আছে, সেই বস্তুটির যে গতি শক্তি এবং বিভব শক্তি মাঝে বিনিময় ঘটে। দেখো, এই যে একটা বস্তু আছে, এটা কি এম ভরের একটা বস্তু না, এই এম ভরের বস্তুর এম ভরের কারণে তার একটা কি থাকে, তার একটা বিভব শক্তি থাকে, সেটা কি, সেটা হচ্ছে এম জি এইচ, ঠিক আছে না। এম ভরের কারণে তার কি বিভব শক্তি থাকে না একটা, সেটা হচ্ছে এম জি এইচ। আবার এইটা যে যে গতিশক্তিতে এইদিকে একবার আসতেছে, আবার উপর দিকে যাচ্ছে, এটার জন্য তার কি, তার একটা বিভব শক্তি, তার একটা কি থাকে, গতিশক্তিও থাকে, সেটা কি, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো এই যে তার একটা গতিশক্তি আছে, এবং তার এইটা, এই যে ইপি ইজ ইকুয়াল টু একটা কি আছে, একটা বিভব শক্তি আছে, এই দুইটার কারণে তার কি করে, এই সরল সন্ধিত গতিটা ঘটে, এবং দুইটার মধ্যে বিনিময় ঘটে। আস্তে আস্তে কি করে স্প্রিংটি, এটা কি করে, একবার উপরে যায়, একবার নিচে যায়, এবং এই সময়টাতে সে একটা সূত্র মেনে চলে, সেটা হচ্ছে হুকের সূত্র, বিজ্ঞানী হুক, ঠিক আছে, রবার্ট হুক। সো এই হুকের সূত্র সে, আচ্ছা আচ্ছা, আহ এভরিওয়ান চ্যাট বন্ধ করেন স্যার, ক্লাস করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এভরিওয়ান বন্ধ করে দিছি। তোমরা এত এসএমএস করলে সমস্যা, বুঝছো, মানে এত মেসেজ করলে সমস্যা। এখন ম্যাথ ক্লাস, এখন ম্যাথ ক্লাস না, এখন হচ্ছে তোমাদের ফিজিক্স ক্লাস, নোটিশ দেওয়া হয়েছে তো। স্যার বাসায় কেন ক্লাস করাচ্ছেন, বাসায় ক্লাস করাচ্ছি না, ক্লাস করাচ্ছি হচ্ছে আমাদের ইডি পরিবারের অফিসেই, ঠিক আছে। তো বাসায় ক্লাস করছি না, ক্লাস করছি এখানেই। নর্মালি হচ্ছে তোমাদের ক্লাসগুলো বেশিরভাগ সময় হচ্ছে ক্লাস বোর্ডে হয়, ঠিক আছে। তো আজকে আমরা বোর্ডে না ক্লাস করে হচ্ছে আমরা আমাদের ল্যাপটপে ক্লাস করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো মেন ব্যাপার হচ্ছে তোমাদের ক্লাসগুলো ঠিক মতো তোমরা বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে। তোমরা বুঝতেছো সব, বুঝতেছো না, ঠিক আছে। মহিদুল বলছে বুঝতেছে, সিদ্ধার্থ মোতা বলছে জি স্যার, ওকে, তো বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে না। আমরা সবকিছু মিলে ক্লাস নিচ্ছি। ইস্তার জাহান বলছে জি স্যার বুঝতে পারতেছি, সামিয়া জি স্যার, সোমায়া নূর, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে আমরা যেখানে ক্লাস নেই সেখানে হচ্ছে ক্লাসটা বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে।
রুটিন অনুযায়ী ক্লাস হয় না কেন? হ্যাঁ, রুটিন অনুযায়ী ক্লাস, শোনো তোমরা হচ্ছে ক্লাস 10 না? তো ক্লাস 10-এ তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা ক্লাস 9-এর যে সিলেবাসটা, সেই সিলেবাসের সঙ্গে আর একটা মিলে না। এই কারণে আমরা তোমাদের ক্লাস 10-এর জন্য আলাদা করে ক্লাস করাই, ক্লাস 9-এর জন্য আলাদা করে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? সো তোমাদের ক্লাস 10-এ যারা আসো তাদের কিন্তু এখন ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞান, এবং ক্লাস 9-এ যারা আসো তাদের কিন্তু এখন ক্লাস হচ্ছে কোনটা, এই পদার্থবিজ্ঞানের আরেকটা ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে তোমার আহ, পদার্থের গঠন। এইটা মনে ক্লাস হচ্ছে পদার্থের গঠন ক্লাস হচ্ছে আজকে। ওকে স্যার, বিকাল কি ক্লাস হয়েছে? হ্যাঁ, বিকালে তোমাদের গণিত ক্লাসটি হয়েছে বিকেলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, মাহিরুল, থ্যাংক ইউ। ওকে, তোমাকে থ্যাংক ইউ। দেখো, তাহলে আমরা কি জানলাম, যে এই যে সরল দোলকটা মানে সরল স্পন্দিত গতি, সেটা কি করে, সেটি হচ্ছে হুকের সূত্র মেনে চলে। আর বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়েছে, সেটা কিরকম, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এখন এই যে স্প্রিং, এই যে স্প্রিং যে তোমার হচ্ছে স্প্রিং কি করতেছে, স্প্রিং হচ্ছে এইভাবে, ধরো হচ্ছে এটা স্প্রিং, ঠিক আছে না? স্প্রিং এর একটা এই যে নিচের দিকে আসতেছে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, এই স্প্রিং এর তো একটা কি থাকবে, একটা ধ্রুবক থাকবে। কারণ এই স্প্রিং আসলে কতটুকু সে ভার সহ্য করতে পারবে, বা কতটুকু ভার সে হচ্ছে নিচে আনতে পারবে, হ্যাঁ, কতটুকু ভার দিলে সে হচ্ছে নিচে এনে আবার উপরে উঠতে পারবে, হুম, কতটুকু দিলে সে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটার উপরে ডিপেন্ড করে প্রতিটা স্প্রিং এরই একটা কি থাকে, স্প্রিং ধ্রুবক থাকে, ঠিক আছে? ওকে, এবং আমরা যে ভারটা নিচে দিয়েছিলাম, এই যে এম ভরের একটা বস্তু, ঠিক আছে না? এই এম ভরের একটা বস্তু আছে এখানে, এবং এম ভরের বস্তুটা যতটুকু নিচে উঠতেছে উপরে উঠতেছে, এইটার কিন্তু তার কি, তার অবস্থান, ঠিক আছে? সো এই জিনিসটা যদি আমরা একসাথে করে একটা জিনিস মানে একটা সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে সেই সূত্রটা হবে স্প্রিং বলের সূত্র, এবং সেই সূত্রটা আমরা দেখবো কিরকম। সেটা হচ্ছে এফ যদি স্প্রিং বল হয় হুকের সূত্র অনুযায়ী, তাহলে এফ ইকুয়াল টু হবে কি, মাইনাস কে এক্স। এখন কথা হচ্ছে স্যার মাইনাস কে এক্স কেন? দেখো, এক্স, এই যে স্প্রিং বলটা আছে, সেই স্প্রিং বলটা হচ্ছে স্প্রিং বল এফ, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু মাইনাস এক্স। স্যার কেন মাইনাস এক্স? দেখো, আমরা যখন কোন একটা ভরকে কি করি, স্প্রিং এ ঝুলাই দেই, যখন এই ভরটা নিচের দিকে আসতে থাকে তখন কি করে, হ্যাঁ, তখন এই যে স্প্রিং এর যে টান সেটা উপরের দিকে থাকে, ঠিক আছে? অর্থাৎ যখন সরণটা মানে সরণ নিচের দিকে হয়, তখন বল উপরের দিকে থাকে, ঠিক আছে? বুঝছো? সরণ যখন উপরের দিকে আসে তখন বলটা নিচের দিকে থাকে, আবার বল সরণ যখন উপরের দিকে হয় তখন কি হয়, তখন আমাদের বলটা নিচের দিকে থাকে। সব সময় কি, এফ এদিকে থাকলে, নিচের দিকে থাকলে এক্স কি হয়, উপর দিকে থাকে। আবার যদি এফ কি থাকে, উপর দিকে থাকে, তাহলে এক্স নিচের দিকে থাকে। তো এই যে দুইটার দিক ভিন্ন ভিন্ন, এই জন্য আমরা এটাকে মাইনাস দ্বারা প্রকাশ করি, যে এফ ইজ প্রপোর্শনাল টু কি, মাইনাস এক্স। এখন এই যে আমরা পড়ছিলাম স্প্রিং ধ্রুবক, আমি দেখছি তুমি হ্যান্ড রেস করছো, একটু দাঁড়াও, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এখন এইটাকে আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিতে চাই, তাহলে কি হবে? তুলতে চাইলে আমাদের এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু, সরি, এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু কি, মাইনাস তো মাইনাসে থাকবে, এই যে সমানুপাতিক ধ্রুবক যেটা আমাদের স্প্রিং ধ্রুবক কে, আগেই পড়লাম আমরা এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বুঝতে পারছো সবাই? ওকে, এখন কে যেন হ্যান্ড রেস করছিল, দেখি তুমি কেন হ্যান্ড রেস করছো, হোয়াই আর ইউ হ্যান্ড রেস? ওকে, কোথায় তুমি? আচ্ছা, কমেন্ট করো যে হ্যান্ড রেস করছো, আমি খুঁজে পাচ্ছি না। ওকে, আহ বুঝতে প্রবলেম হচ্ছে। স্যার কত ইউনিট এটা হচ্ছে? আহ তোমাদের সপ্তম অধ্যায়। মিতুল, কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে? স্যার বিকালে কোনো ক্লাস করলেন? হ্যাঁ, বিকালে তোমাদের একটা ক্লাস হয়েছে 7.1। আচ্ছা, 7.1 তো হয় না, কারণ এখানে দেখো, এখানে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7, তো আমাদের 7.1 7.2 এগুলো ম্যাথে হয়, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এইটা চ্যাপ্টার 7, তো সাতের মধ্যে টপিক থাকতে পারে 7.1 7.2, ঠিক আছে? চ্যাপ্টার 7 এটা, শব্দ তরঙ্গ। ওকে স্যার, এটা আমাদের নাই।
কার না এটা? ক্লাস 10 তো এটা তোমাদের শর্ট সিলেবাসে আছে। হ্যাঁ, সবাই বলছে আছে, তুমি কেন বলছো নাই? হুম, 7 ইউনিট। হ্যাঁ, সবারই তো এটা আছে। এটা হচ্ছে শর্ট সিলেবাসে আছে, তোমাদের 26-এ যারা পরীক্ষা দিবা তাদের তো সবাই আছে এটা, ঠিক আছে না? ওকে, ঠিক আছে। দেখো তাহলে, হুম, ওকে। এখন এই যে আমরা কি করলাম, আমরা বল দেখলাম। এখন বল দেখার পরে আমরা একটু এটা মুছে দিই, ঠিক আছে? মুছে দিয়ে তোমাদের দেখাই যে আমাদের এখন তোমাদের কি দেখাইছি, তোমাদের দেখাইছি হচ্ছে বল। এখন এই যে একটা স্প্রিং, ঠিক আছে না? এই স্প্রিংটা, এই যে একটা বল এম ভরে একটা বস্তু, সেটা কি করতেছে, সেটা হচ্ছে তোমার এখানে সে তোমার নিচের দিকে টানতেছে। এই যে টান, এটা যদি টি হয়, ঠিক আছে, এম ভরের বস্তুটা কি, এম ভরের বস্তুটা এম জি একটা বল আছে না এখানে, এম জি একটা বল আছে না এখানে, সো এম জি বলটা দিয়ে এসে নিচের দিকে টানতেছে না? সো এই যে তার টানটা, এই টানটা টি দ্বারা প্রকাশ করলে আমরা এই টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? টি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 2 পাই রুট ওভার কে বাই এম, ঠিক আছে? এই সম্পর্কে বিস্তারিত আমরা আরো জানবো, ঠিক আছে, কিন্তু এখনই না। এখন যদি আমরা এটা বিস্তারিত জানতে চাই তাহলে মাথা আলা যেতে পারে, ঠিক আছে? আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো, ঠিক আছে? আপাতত তোমরা জেনে রাখো যে সুতার টান টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার কে বাই এম। কেটা কি? কে হচ্ছে এখানে স্প্রিং, স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? ওকে, এটুকু জেনে রাখা আপাতত। আচ্ছা, আরেকটা জিনিস, এখন এটা স্প্রিং না হয়ে যদি সুতা ঝুলানো হয়, ঠিক আছে, এই যে এটা, এটা তো স্প্রিং, ঠিক আছে? এখন স্প্রিং এর একটা ধ্রুবক থাকে, আগেই বলছিলাম। কিন্তু যদি স্প্রিং না হয়ে আমরা যদি সুতা দিয়ে ঝুলাই দিই, ধরো এখানে একটা কাঠের দণ্ড আছে। হুম, এখন এখানে আমি কি করলাম, এখানে আমি একটা সুতা বেঁধে দিলাম, ঠিক আছে? সুতা বেঁধে এখানে একটা ভর ঝুলাই দিলাম এম ভরের, ঠিক আছে? সুতা বেঁধে, ঠিক আছে? আমরা অনেক সময় করি না, সুতা ঝুলাই রাখি বেঁধে, করি তো এটা, ঠিক আছে না? তো সুতা যদি ঝুলাই রাখি আমরা, তাহলে তখন, তখন তো আর আমাদের এই সুতার জন্য কি থাকবে না, সুতার জন্য আমাদের এই যে কেটা মানে স্প্রিং দুবক সেটা থাকবে না। যখন সুতার জন্য কে স্প্রিং দুবক থাকবে না, কারণ যদি স্প্রিং নাই তাহলে স্প্রিং দুবক থাকবে কোন জায়গা থেকে? তাহলে স্প্রিং দুবক নাই, তাহলে সুতার তো আর ধ্রুবক থাকবে না, তাহলে সুতার জন্য এখানে কি হবে, এখানে হচ্ছে 1 হবে। এবং এইখানে যেহেতু আমরা এম ভরের একটা বস্তু ঝুলাই দিব, ঠিক আছে, হ্যাঁ, সেটা পেন্ডুলাম বা ভর যে কোনো কিছু ঝুলাই দিলে তাহলে এখানে আর বস্তুর ভরটা এখানে কোনো ইফেক্ট করবে না, যেহেতু স্প্রিং নাই। এবং হচ্ছে এখানে আমরা সুতার সাহায্যে ঝুলাই দিছি, এবং এখানে তাহলে আমাদের বস্তুর যে ভরটা আছে সেই ভরটা কোনো ইফেক্ট ফেলবে না, ডিরেক্টলি এখানে কি হবে, 1/g হবে, ঠিক আছে? তাহলে অভিকর্ষজ ত্বরণ জি আছে, সেই জি এর উপর এটা নির্ভরশীল হবে। অর্থাৎ পেন্ডুলাম যেটা আছে, অর্থাৎ হচ্ছে আমাদের যে ঘড়ি আছে, সেই ঘড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের ঘড়ির যে পেন্ডুলামের ভর, সেই ভরটা কি হয় না, গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করা হয় না। অর্থাৎ এখানে জি এর মানের উপর নির্ভর করে যে এইটা আসলে কতটুকু টান দিবে, বা সেটার সুতার টানটা কতটুকু হবে, ঠিক আছে? অর্থাৎ দোলনকাল কতটুকু হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইটা কিন্তু সুতার টান প্লাস হচ্ছে এটাকে আমরা ভরটির দোলন কাল বলতে পারি, ঠিক আছে? দোলন কাল। এখন দোলন কাল মানে কি? ওয়েট, টি তে কি স্যার? টি তে হচ্ছে সুতার টানও বোঝায়, টি তে হচ্ছে দোলন কালও বোঝায়, মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, এটা হচ্ছে তোমার আহ টি হচ্ছে তোমার দোলন কাল, ঠিক আছে? দোলন কাল, ঠিক আছে? আমরা যদি একটু লিখে দেখাই তোমাকে, টি হচ্ছে দোলন কাল। ওকে, ঠিক আছে, ওকে। এখানে টি যেমন হচ্ছে আমরা সুতার টান বিবেচনা করতে পারি, প্লাস হচ্ছে এই যে টিটা, ঠিক আছে, এই টিটা আমরা এখানে দোলনকাল হিসেবে বিবেচনা করতেছি। দোলনকাল মানে কি? দোলনকাল মানে এই যে দুলতেছে যে,
ঠিক আছে, এখান থেকে যে একবার এদিকে গেল আবার এদিকে আসলো। ঠিক আছে, এখান থেকে এদিকে যাইতে আবার এখানে আসতে, মানে এখান থেকে একবার এখানে যাইতে আবার এখানে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে তা কি দোলনকাল, এটাকে আমরা পর্যায়কালও বলতে পারি। ঠিক আছে, সো এই পর্যায়কালটা আমরা হচ্ছে টি দ্বারা প্রকাশ করি, এবং এখানে তোমাদের যে টিটা দিছে এটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, তো আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে আমাদের আহ, সুতার টানও হতে পারে টি দ্বারা, আবার হচ্ছে কি হতে পারে, আবার দোলনকাল হতে পারে। এখানে যেটা দেওয়া আছে তোমাদের এটা হচ্ছে দোলনকাল। ঠিক আছে, ওকে। আফরিন জাহান টিতে হচ্ছে দোলনকাল, বুঝছো, এখানে লেখাই আছে দোলনকাল। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই যে পেন্ডুলাম, পেন্ডুলাম বলতো কোথায় থাকে? পেন্ডুলাম হচ্ছে আমরা যে হচ্ছে ছোটবেলায় ঘড়ি দেখতাম, বড় বড় যে দেয়াল ঘড়ি, দেখছো কখনো? এই দেয়াল ঘড়িতে দেখবা হচ্ছে একটা ঘন্টা থাকে, এই ঘন্টাটা এরকম করে 1 ঘন্টা পর পর একটা করে বাড়ি দেয়, শব্দ হয়, টং করে একটা শব্দ হয়, দেখছো কখনো? তো এই যে দেয়াল ঘড়িগুলো আছে, এই দেয়াল ঘড়িগুলা কি করে, এরকম শব্দ করে। এই ঘড়িগুলাকে যে ঝুলানো যে জিনিসটা থাকে এটার নাম হচ্ছে পেন্ডুলাম। ঠিক আছে, তোমাদের যে আকারে দেখায় দেখবা হচ্ছে এরকম, এই যে হুম, এরকম যে দেওয়াল ঘড়ি থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই যে দেওয়াল ঘড়ির কাটা থাকে। ঠিক আছে, হুম, তো এটা হচ্ছে সেকেন্ডের কাটা। ঠিক আছে, এটা হচ্ছে ঘন্টার কাটা, ওইটা হচ্ছে মিনিটের কাটা। তো এই যে দেওয়াল ঘড়ি, ঠিক আছে, এখানে দেখবা একটা পেন্ডুলাম ঝুলানো থাকে। হুম, এটা সবসময় এদিকে যায় একবার, এদিকে যায় একবার। ঠিক আছে, এটাকে বলে পেন্ডুলাম, বুঝছো? এই যে পেন্ডুলামটা আছে না, হ্যাঁ, এই পেন্ডুলামটা একটা দৈর্ঘ্য থাকে এখানে, এই যে এইটা একটা দৈর্ঘ্য। ঠিক আছে, এই দৈর্ঘ্যের উপর নির্ভর করে সে কত সময় দিবে। ঠিক আছে, বুঝছো? এই দৈর্ঘ্যের উপর নির্ভর করে সে কত সময় দিবে, এবং এইটা আবার সময়টা নির্ভর করে কিসের উপরে, এই জি এর উপরে। কারণ এখানে দেখো তরুণকালের মধ্যে কি কি আছে, টি ইজ ইকুয়াল টু 2 পাই √1/জি। এখন তাহলে কি হয়, তাহলে হচ্ছে তুমি যখন এটাকে পাহাড়ের উপরে নিয়ে যাও তখন কি হয়, যেহেতু উচ্চতায় কি হয় জি এর মান কমে যায়। এটা যদি পাহাড়ের উপর নিয়ে যাও তাহলে উচ্চতায় কি জি এর মান কমে যায়, তখন কি হয়, তখন হচ্ছে এখানে দোলনকাল কি হয়, যেহেতু জি এর মান কমে যায় তাহলে 1, দোলনকাল বেড়ে যায় তাহলে সময় কি দেয়, বেশি বা কম দেওয়ার সম্ভাবনা থাকে। ওকে, মানে সময়টা আমাদের ভূপৃষ্ঠের সময় মতো হয় না। ওকে, আচ্ছা, এখন আমরা তরঙ্গটা শিখি। ঠিক আছে, এটা আমরা অঙ্ক করব। ঠিক আছে, এটা আমরা অঙ্ক করব। ঠিক আছে, এইটার উপরে আমরা অঙ্ক করব। সো এটা নিয়ে এত প্যারানোর কিছু নেই। ওকে, দেখো তরঙ্গ, তরঙ্গ কি? আচ্ছা, তরঙ্গ। আচ্ছা, তরঙ্গ আমরা পানির মধ্যে যখন ডিল ছুড়ি, হ্যাঁ, পুকুরে বা নদীতে, তোমরা দেখছো একটা ঢেউ হয় যে, দেখছো ঢেউ যে হয় পানির মধ্যে ঢিল ছুড়লে, ঢেউ হয় না? জি স্যার, ওকে, আচ্ছা, ঢেউ হয়। ওকে, তো ঢেউ হলে এই যে ঢেউ যে এটা কিন্তু একটা তরঙ্গ, বুঝছো? তো ঢেউ যে একটা তরঙ্গ, এটা আমরা পানির মধ্যে দেখতে পাই। শব্দেরও এরকম কি হয়, তরঙ্গ হয়। এখন তরঙ্গ কি করে, আসলে তরঙ্গ হচ্ছে আলোড়ন সৃষ্টি করে কিসের মধ্যে, পদার্থের কণার মধ্যে। পদার্থের কণার মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তরঙ্গ কিন্তু কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে যায় না, সে কি করে, সে শক্তি ট্রান্সফার করে। ঠিক আছে, শক্তি ট্রান্সফার করে। হ্যাঁ, পানি, আমরা যদি দেখি যে পানির ঢেউ উঠতেছে, আমরা মনে হয় যে এই পারে পানি সম্ভবত ওই পারে চলে গেল, ব্যাপারটা এমন না। পানি কি করে, এই পারে ঢেউ উঠছে, এই ঢেউটা ঘুরতে 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 কি হয়, ওই পারে ঢেউ সৃষ্টি করে, কিন্তু পানির যে কণাটা এই পাশে ছিল সেটা কিন্তু এই পাশেই থেকে যায়, আর যে কণাটা ওই পাশে ছিল সেটা কিন্তু ওই পাশে থেকে যায়। সো আমরা যেটা দেখি সেটা হচ্ছে মূলত শক্তির সঞ্চালন। তাহলে এইটাই হচ্ছে আমাদের তরঙ্গের মূল বিষয়বস্তু, যেখানে হচ্ছে শক্তি সঞ্চালন হয় কিন্তু কণাগুলোর পরিবর্তন, স্থানের পরিবর্তন হয় না। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখি আমরা কি লিখছে। দেখো যে এই যে আন্দোলিত কম্পনগুলো আবার পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করে, এভাবে কণা হতে কণায় স্থানান্তরিত হয়ে আন্দোলন অবশেষে পুকুরের কিনারায় গিয়ে পৌঁছায়। ঠিক আছে, ওকে। তো
এখানে আমরা সংজ্ঞাটা দেখি, তাহলে তরঙ্গের সংজ্ঞা কেমন হবে? আমরা বললাম যে যেখানে শক্তির কি হয়, স্থানান্তর হয়, কিন্তু কণাগুলোর স্থানান্তর হয় না, অর্থাৎ বস্তুর মাধ্যমের যে কণাগুলো সেটা কি হয় না, স্থানান্তর হয় না। তাহলে যে পর্যায়বৃত্ত আন্দোলনে, আন্দোলন মানে হচ্ছে এই যে কণাগুলো একটা থেকে একটা আন্দোলন হচ্ছে না, মানে একটা থেকে একটা হচ্ছে, এই ধরো হচ্ছে এখানে তোমাকে দেখাই যদি, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে বস্তুর কণা আছে, হ্যাঁ, এখানে আছে। এখন তুমি তাকে হচ্ছে ধাক্কা দিলা, ধাক্কা দিলে কি হবে? সে এই কণাকে ধাক্কা দেবে, সে এই কণাকে ধাক্কা দেবে, তারপর এই কণা এই এরকম এরকম, ঠিক আছে, সেরকম কণা থাকবে অনেকগুলো আরো। হুম। সো প্রথম কণা এই কণাকে ধাক্কা দেবে, পরে কণা এই কণাকে ধাক্কা দেবে, পরে কণা এই কণাকে ধাক্কা দিবে, এরকম করতে 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 লাস্ট কণাটা আবার এখানে কণা থাকলে সেটাকে ধাক্কা দিবে। সো এই যে কণাটা আছে সে কিন্তু স্থানান্তরিত হয়ে এখানে যায় নাই, কিন্তু তার মধ্যে শক্তিটা ছিল, সেই শক্তিটা সে এখানে ট্রান্সফার করে দিয়েছে। কি হলো? কণাগুলো স্থানান্তর হলো না, কিন্তু শক্তির স্থানান্তর হইলো। ঠিক আছে? তাহলে এই কণাগুলো কিন্তু একটা কম্পন সৃষ্টি করছে, হ্যাঁ, কিন্তু তারা নিজেরা স্থান পরিবর্তন করে নাই। তাহলে যে পর্যাবৃত্ত আন্দোলনে জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন ঘটে বা শক্তি সঞ্চালিত হয় বা শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তার মানে কি, এইখান থেকে এই যে কণাটা আছে এই কণাটা কি করলো, তার শক্তিকে এইটাতে ট্রান্সফার করলো, তারপরটা এইটা ট্রান্সফার করলো, তারপরটা এইটা ট্রান্সফার করলো, এরকম আস্তে 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 এইখানে চলে আসলো। এইখানে যখন চলে আসছে, প্রথম যে কণাটা সেই কণাটা কিন্তু এখনো এখানেই থেকে গেছে, কিন্তু তার শক্তিটা এই যে এখানে এখানে চলে আসছে। তাহলে কি হয়েছে? কণাগুলো কিন্তু স্থায়ী কোনো পরিবর্তন হয় নাই, স্থানের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু শক্তিটাকে ঠিক কি সে এখানে ট্রান্সফার করতে পারছে। তাহলে কি হইলো? এই যে একটা জড় মাধ্যম, এই জড় মাধ্যমে একটা আলোড়নের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন ঘটলো, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ী কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা তরঙ্গের সংজ্ঞা কি দিতে পারবো? যেই পর্যাবৃত্ত আন্দোলনে কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন ঘটে, কিন্তু মাধ্যমের কণার স্থায়ী কোনো পরিবর্তন হয় না বা মাধ্যমের কণার স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। ওকে, তরঙ্গের বৈশিষ্ট্য আমরা দেখি কিরকম তরঙ্গের বৈশিষ্ট্য। ওকে, মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গের সৃষ্টি হয় এবং কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না। এই যে মাধ্যমের কণাগুলো আসলো না এখানে, এই যে মাধ্যমের কণাগুলো, এই মাধ্যমের কণাগুলোর কি হয়? স্পন্দন গতির ফলে, স্পন্দন গতি মানে কি? স্পন্দন গতি আমরা একটু আগেই দেখছিলাম যে স্পন্দন গতিতে বস্তু একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড থেকে সে কি করে, ঝুলতে থাকে, একবার এদিকে একবার এদিকে। সে কিন্তু তার এই যে একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারের বাইরে সে যায় না। ঠিক আছে? তো সে কি করে, এখান থেকে এবার এদিকে যায় এদিকে যায়, এখানে যে একটা কণা আছে সেই কণাকে ধাক্কা মারে, আবার এই কণাটা কি করে, এই কণাটাও তারপরের কণাকে ধাক্কা মারে। ঠিক আছে? তো সে কিন্তু নিজে এইভাবে এখানের মধ্যেই থাকে, আবার এই কণাটাও এরকম। ঠিক আছে? তারপরে কণাকে ধাক্কা দেয়। তো এই যে তারা কি করতেছে, তারা হচ্ছে নিজেরা কিন্তু জায়গায় ফিক্সড থাকতেছে, নিজেরা জায়গায় ফিক্সড থাকে কি করতেছে, শক্তিটা স্থানান্তর করে দিচ্ছে, কণাগুলো স্থায়ী কোনো স্থানান্তর হচ্ছে না। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। দেখো, এই যে একটা তরঙ্গ, এই তরঙ্গ যখন সঞ্চালিত হবে এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন কি একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেটা বাতাস মাধ্যম হতে পারে, ঠিক আছে, সেটা বাতাস হতে পারে, সেটা পানি হইতে পারে, ঠিক আছে, বা হচ্ছে অন্য যে কোনো মাধ্যম, ঠিক আছে, তরল যে কোনো মাধ্যম, ঠিক আছে, সরি, ঠিক আছে, আহ, তরল যে কোনো মাধ্যম হতে পারে, ঠিক আছে, আবার আহ কঠিন মাধ্যম হতে পারে, ঠিক আছে, না কঠিন মাধ্যম হতে পারে, এছাড়াও তরল, কঠিন এবং বায়ু মাধ্যমও হতে পারে, ঠিক আছে, বায়ু মাধ্যমে কিন্তু সঞ্চালিত হতে পারে। তাহলে একটা যান্ত্রিক মাধ্যমের প্রয়োজন পড়বে তরঙ্গ সঞ্চালনের জন্য। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, আমরা দেখলাম একটু আগে যে তরঙ্গ কি করে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। Okay. তারপরে কি, তরঙ্গের বেগের মাধ্যমে প্রকৃতির উপর, তরঙ্গের যে বেগ সেটা কি করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মাধ্যম কি? যে মাধ্যমে, অর্থাৎ যেখানে তরঙ্গটা চলতেছে, পানিতে চললে পানি হচ্ছে তরঙ্গের মাধ্যম, তারপর যদি বাতাসে চলে তাহলে হচ্ছে বায়ু তরঙ্গের মাধ্যম। যদি এই যে পেনটা, এই পেনে যদি আমরা টোকা দিই তাহলে এখানে তরঙ্গ হচ্ছে, তাহলে এই তরঙ্গটা কি একটা, এই তরঙ্গ কোথায় হচ্ছে, এই তরঙ্গ হচ্ছে হচ্ছে তোমার কঠিন মাধ্যমে, তাহলে এখানে হচ্ছে মাধ্যম কঠিন। তাহলে
এই যে তরঙ্গটা, সেই তরঙ্গের বেগ আসলে কতটুকু হবে সেটা নির্ভর করতেছে তার মাধ্যমের উপর। কঠিন মাধ্যমে তরঙ্গের বেগ অনেক বেশি, কারণ কঠিন মাধ্যমে সহজেই চলাচল করতে পারে। বায়ু মাধ্যমে তরঙ্গের বেগ কম, পানি মাধ্যমে তার চেয়ে একটু বেশি। ওকে, সবাই কি বুঝতেছো? অর্পিতা মন্ডল স্যার একটু করে বলেন, কি বলবো অর্পিতা? মিথ্যে পারে কি? হ্যাঁ, বায়ু হতে পারে। মিতুল? স্যার বুঝি নাই তরঙ্গ, হ্যাঁ স্যার এনার্জি ট্রান্সফার সিস্টেম, হ্যাঁ এনার্জি ট্রান্সফার সিস্টেম সাইমানুর। আচ্ছা, উম, জোরে, আচ্ছা জোরে বলতে হবে আরো। সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড শুনতে পাচ্ছ না তোমরা? এখন শুনতে পাচ্ছ সাউন্ড? হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ স্যার, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড তো আমার আনি। ওকে। তাহলে তরঙ্গের প্রকারভেদ কি? তরঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, তরঙ্গ কে যেন বলো, তরঙ্গটা স্যার বুঝিনি, তরঙ্গটা আবার একটু বুঝাই দিচ্ছি তরঙ্গটা কি আসলে। তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলনে কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। ওকে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, দুইটা তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আর একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। অনু দেখো, অনুপ্রস্থ তরঙ্গ একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, আর যে অনুপ্রস্থ তরঙ্গ যেটা, সেটাকে আর তরঙ্গ বলা হয়। কেন আর তরঙ্গ বলা হয় একটু পরে বলছি। দেখো, আরটা অনুলম্ব তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটাকে আমরা লম্বিক তরঙ্গ বলে থাকি। দেখো, এই যে যে তরঙ্গতে কি হয়, যে তরঙ্গতে এই যে তরঙ্গ একটা, ঠিক আছে, ঠিক আছে, এই তরঙ্গ কি, এই তরঙ্গের এইখানে এই যে 90 ডিগ্রি বরাবর থাকে, ঠিক আছে, ঠিক আছে, যেগুলো এরকম 90 ডিগ্রি বরাবর থাকে, ঠিক আছে, শক্তি এদিকে যাচ্ছে, ঠিক আছে, শক্তি এদিকে যাচ্ছে, এবং তরঙ্গের যে দিক, সেই দিকটা এদিকে, ঠিক আছে, বুঝছো? তাহলে কি মাঝখানে কোণ কি 90? তাহলে এই যে মাঝখানে কোণ 90 হইলো, এইটার কারণে এটাকে বলা হয় কি আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, প্রস্থ বরাবর, ঠিক আছে। দেখো কি বলছে, একটি দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের শক্ত অবলম্বনের সাথে আটকে যদি আমরা হচ্ছে দড়িতে ঝাঁকুনি দেই, তাহলে কি হয়, তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গের গতির দিক অনুভূমিক, কম্পনের দিক হচ্ছে, এই যে কম্পনের দিক তরঙ্গের দিকের সাথে আড়াআড়ি। দেখো, কম্পনটা কিভাবে হচ্ছে, এরকম না, এরকম। গতি কোন দিকে, এদিকে না? তরঙ্গের গতি এদিকে, কিন্তু তরঙ্গের কম্পনটা হচ্ছে এইভাবে। তাহলে কম্পনের দিক হচ্ছে এইভাবে, একবার নিচে একবার উপরে উঠতেছে, মানে হচ্ছে একবার এদিকে একবার এদিকে, মানে এদিকে আর এদিকে, এদিকে আর এদিকে, ঠিক আছে। তাহলে আর তরঙ্গ যাচ্ছে কোন দিকে, এইদিকে, তাহলে এই যে মাঝখানে কোন কত, 90। এই কারণে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় যে অনুপ্রস্থ তরঙ্গ বা আড়াআড়ি যেহেতু হয়, এই জন্য এটাকে বলা হয় আর তরঙ্গ, ঠিক আছে। ওকে, লম্ব বরাবর থাকবে, যেমন পানির তরঙ্গ কি একটা আর তরঙ্গ। ওকে, দেখো, তাহলে আমরা দেখলাম যে পানির তরঙ্গ একটা আর তরঙ্গ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য মানে কি আমরা বুঝতে পারতেছি, তাহলে এটা যদি প্রস্থ বরাবর সঞ্চালন হয়েছিল এটা, এজন্য আমরা কি বলছিলাম, অনুপ্রস্থ তরঙ্গ বা আমাদের আর তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য মানে কি, তাহলে অণুগুলো চলাচল কিভাবে হবে, কম্পনে চলাচল দৈর্ঘ্য বরাবর হবে, ঠিক আছে, যেদিকে যাচ্ছে সেদিকে হবে। এখন দেখো, এই যে দৈর্ঘ্য তরঙ্গ যেটা, সেটা কি করে, এই যে স্প্রিংটা আছে না, এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা আছে, ঠিক আছে, এই স্প্রিংটা কি করে, এই যে স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিংটা এইখানে কি আছে, প্রসারিত অবস্থায় আছে না, এটা কি প্রসারিত অবস্থায় আছে, ঠিক আছে, প্রসারিত অবস্থায় আছে। হুম,
আবার এখানে কি সংকুচিত অবস্থায় আছে, আবার এখানে কি, হ্যাঁ, প্রসারিত অবস্থায় আছে। এখন দেখো এই যে প্রসারণ আবার মাঝখানে এই যে সংকোচন, এইটার সংকোচন যখন হয় তখন এইভাবে এদিকে চলে আসে, হ্যাঁ, আবার যখন প্রসারণ হয় তখন এইদিকে চলে যায়। তখন দেখো এই যে এই জায়গাটা যখন প্রসারণ হয়েছে তখন কিন্তু সে এই বরাবরই চলছে, এদিকে গেছে অথবা এদিকে গেছে। আবার যখন সংকোচন হয়েছে তখন সে হয়তো এদিকে গেছে নয়তো এদিকে গেছে, কিন্তু দিকটা কিন্তু এইখানেই, এই বরাবর। ঠিক আছে, শক্তি সঞ্চালন হচ্ছে এই বরাবর, তার যে তরঙ্গ সেই তরঙ্গের দিকে এই বরাবর। তাহলে দুইটাই কি তার দৈর্ঘ্য বরাবর। যেহেতু দৈর্ঘ্য বরাবর যেহেতু দৈর্ঘ্য বরাবর, তাই আমরা কি বলতেছি, তাই আমরা বলতেছি যে এই তরঙ্গটা হচ্ছে অনু কি অনু দৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ, দৈর্ঘ্য বরাবর হয় দেখে। তাহলে দেখো একটি স্প্রিং এক প্রান্ত কোনো একটা শক্ত অবলম্বনের সাথে, শক্ত অবলম্বন মানে হচ্ছে কোনো একটা শক্ত কাঠি বা কাঠ, যে কোনো একটা কিছু আটকিয়ে অপর প্রান্ত ধরে যদি আমরা হাত দিয়ে সামনে পিছনে সঞ্চালন করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়, এবং সেই তরঙ্গ সামনের দিকে নিলে স্প্রিং সংকুচিত হয়, আবার হাত পিছনে নিলে কি হয়, তরঙ্গের প্রসারণ হয় ঘটে। যখন প্রসারণ ঘটে তখন কি হয়, তখন হচ্ছে এই যে তরঙ্গটা আছে এই তরঙ্গটার মধ্যে অনু দৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হয়। তো সংকোচন এবং প্রসারণের প্রবাহ যে, সেই প্রবাহের দিক কোন দিকে, দৈর্ঘ্য বরাবর। ঠিক আছে, এবং দৈর্ঘ্য বরাবর থাকে বিদায় আমরা কি বলতে পারি, এটাকে অনু দৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কম্পনের দিক এবং তরঙ্গের দিক পরস্পর সমান্তরাল অবস্থান করে। সমান্তরাল আমরা সবাই জানি, সমান্তরাল মানে হচ্ছে দুইটা রেখা এরকম থাকলে। ঠিক আছে, তো এইদিকে এটা যাচ্ছে আবার এইদিকে এটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সমান্তরালে অবস্থান করতেছে তারা দুজনে, এই কারণে আমরা তাকে বলতে পারি তারা হচ্ছে অনু দৈর্ঘ্য তরঙ্গের মধ্যে আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? স্যার অনুপ্রস্থ তরঙ্গটা সহজ সংজ্ঞা বলেন। আচ্ছা, উম, অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা তো সহজ করে দিলাম। ঠিক আছে, দেখো অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা কিরকম, আমরা যদি একটু আবার দেখি, দেখো অনুপ্রস্থ তরঙ্গের একটা সহজ সংজ্ঞা, যে যে তরঙ্গের তরঙ্গ তরঙ্গায়িত যে কণাগুলো আছে, যে তরঙ্গায়িত কণাগুলো তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অবস্থান করে তাকে আমরা কি বলতে পারি, অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। ঠিক আছে, এই দেখো এখানে তো আরো সহজ ভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে, এই দেখো, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এর থেকে আর সহজ সংজ্ঞা হয়, বলো? যে তরঙ্গের যে তরঙ্গটা কম্পনের দিক যেদিকে যাবে, ঠিক আছে, ওই কম্পনের দিকের সাথে কি করে 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে অবস্থান করে, তাকে আমরা কি বলবো, অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, আর কি, আর দেখো এখানে কি, এখানে হচ্ছে এই যে যেই যেই তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল বা অবস্থান করে, হ্যাঁ, সমান্তরাল ভাবে অগ্রসর হয়, তাকে আমরা কি বলি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। ঠিক আছে, এই যে সংজ্ঞা। ওকে, ওকে, সবার কি অবস্থা দেখি। স্যার আবার একটু বলেন, কোনটা আবার বলবো? স্যার লম্ব তো দৈর্ঘ্য হয়, এখানে তো পাশাপাশি। কোথায় পাশাপাশি, অর্পিতা মন্ডল? পাশাপাশি কেমনে হইলো, দেখো এখানে তোমার তরঙ্গটা হচ্ছে এই দিকে যাচ্ছে, আর তরঙ্গের দিকটা হচ্ছে এরকম। ঠিক আছে, তরঙ্গটা এদিকে যাচ্ছে কিন্তু কম্পনটা এইভাবে হচ্ছে। তো কম্পনের দিক কি এরকম না, এই যে এরকম, আবার নিচের দিকে নামলে এরকম, উপর দিকে দিলে এরকম, তাহলে তরঙ্গের দিকটা কি, একবার এদিকে যাচ্ছে তাহলে এই দিকের দিকটা কি এভাবে না, স্পর্শক বরাবর। আবার যখন নিচের দিকে যাচ্ছে তখন তরঙ্গের দিকটা এইদিকে, তাহলে কি উভয় সময় কি 90 ডিগ্রি না তরঙ্গের দিকটা, লম্বভাবে অবস্থান করতেছে না? যেহেতু লম্বভাবে অবস্থান করে 90, তো এটা তাহলে লম্ব, তাহলে যেহেতু লম্বভাবে অবস্থান করতেছে এই কারণে এটার নাম কি,
অনুপ্রস্থ মানে প্রস্থ বরাবর, ঠিক আছে। ওকে। জি, ঠিক আছে। ওকে, এখানে যে অনুপ্রস্থ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য দেওয়া আছে। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেই তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এটা অনুদৈর্ঘ্য হবে, ঠিক আছে। এখানে ভুল লিখছি। এটা কি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। এটা কাটা যাবে, ঠিক আছে। অনু, ওকে, ওয়েট, এখানে হচ্ছে অনুদৈর্ঘ্য হবে, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে। তাহলে তারপরে কি আছে? তারপর হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত উৎপন্ন করে তরঙ্গ সঞ্চালিত হয়। এখন তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত কি দেখো। এই যে একটু আগে তোমাদের এখানে দেখাইলাম, ঠিক আছে। ওকে, ওকে, এই দেখো, এই যে একটা তরঙ্গ, ওকে, এই তরঙ্গের এখান থেকে শুরু হইলো, ঠিক আছে। এই তরঙ্গটা এখান থেকে শুরু হয়েছে। এই যে সর্বোচ্চ যে বিন্দুটা, এই যে সর্বোচ্চ বিন্দু, এটাকে কি বলে? তরঙ্গ, তরঙ্গ শীর্ষ, ঠিক আছে, তরঙ্গ শীর্ষ। আর এই যে নিচের যে বিন্দুটা, এটাকে কি বলে? তরঙ্গ পাত, বুঝছো? তাহলে কি হয়? তরঙ্গ শীর্ষ হয় এবং তরঙ্গ পাত হয়, ঠিক আছে। ওকে, এইখানে কি হবে? ওকে, তরঙ্গপাত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তরঙ্গপাত নিচেরটা, আর এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, ঠিক আছে। ওকে। সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। আমরা দেখলাম সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। এই যে সংকোচন এবং প্রসারণ, এই যে সংকোচন, এই যে প্রসারণ, এই যে প্রসারণ, ঠিক আছে, সংকোচনের মাধ্যমে সঞ্চালিত হয়। ওকে। একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ পাত নিয়ে তরঙ্গ গঠিত হয়, ঠিক আছে। দেখো, আমরা অনুপ্রস্থ তরঙ্গ দেখতে গেলে দেখবো অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে এরকম চলতে থাকে যে, এখন একটা তরঙ্গ আমরা কিভাবে বুঝতে পারবো, ঠিক আছে। দেখো, এই যে একটা তরঙ্গের, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত, ঠিক আছে। তো এইখান থেকে তরঙ্গটা শুরু হবে, এখান থেকে তরঙ্গটা শুরু হয়ে এই যে এখানে যখন যাবে তখন তরঙ্গটা শেষ হবে। তো এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, এই যে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাত, এই যে তরঙ্গ পাত, এইটা তরঙ্গ শীর্ষ, ঠিক আছে। এই দুইটা নিয়ে একটা তরঙ্গ সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের তরঙ্গটা, এখান থেকে এই পর্যন্ত এই যে তরঙ্গ শীর্ষ, এইখানে হচ্ছে এই যে তরঙ্গপাত, ঠিক আছে। তাহলে একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গপাত নিয়ে অনু অনু অনুপ্রস্থ তরঙ্গ গঠিত হয়। এটা অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। এখানে হচ্ছে এইখানেটা এখানে চলে আসছে আর কি ভুলে, ঠিক আছে। এটা লেখার সময় এরকম হয়ে গেছে। যারা হচ্ছে তোমার লেখা লিখছে এখানে আর কি, প্রিন্ট করছে, তারা হচ্ছে এখানে একটু ভুল করছে। ওকে, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে অনুপ্রস্থ, ঠিক আছে। আচ্ছা, সরি সরি সরি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটা ঠিক আছে। এটা না, এটা না, ওইটা, ঠিক আছে। এটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে এখান থেকে এইটুকু যে দূরত্ব আছে, ঠিক আছে, আমরা আহ কি দেখছি আমরা এখান থেকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা আবার আঁকাই, মুছে গেছে এটা, ঠিক আছে। আমরা আবার একটা আঁকাই নি। ওকে, এই যে এইটা যদি আমাদের তরঙ্গটা শুরু হয় এখান থেকে, তাহলে এখান পর্যন্ত হচ্ছে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য, এই যে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাত, দুইটা মিলে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, ঠিক আছে। এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য একটা, এটাকে বলে ল্যামডা, ঠিক আছে। কি বলে? ল্যামডা। ল্যামডা এরকম করে লেখা, ঠিক আছে, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আমরা দেখবো একটু পরে। সংকোচন প্রসারণের মধ্যে সঞ্চালিত হয়। একটি তরঙ্গের সংকোচন একটি প্রসারণের মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়, ঠিক আছে। তো তরঙ্গ যখন হচ্ছে, ধরো, এই যে এরকম, তারপর এই যে এই যে প্রসারণ, ঠিক আছে, আবার সংকোচন, ঠিক আছে, আবার এই যে প্রসারণ, ঠিক আছে। তো এই যে দেখো, হুম, এই যে একটা সংকোচন, ঠিক আছে,
এই যে একটা প্রসারণ, ঠিক আছে, এই সংকোচন এবং প্রসারণ দুইটা মিলে কি হয়, একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়, এইটার নাম হচ্ছে ল্যামডা। ঠিক আছে, আবার এই যে সংকোচন, এই যে প্রসারণ, ঠিক আছে, এই দুইটা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। বুঝছো? এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার তর অণু দৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। বুঝছো সবাই? ওকে, ঠিক আছে। কি অবস্থা সবার? স্যার আপনি 2 মিনিট রেস্ট নিয়ে আমরা পূর্ণসংখ্যার পক্ষ লিখিনি। আচ্ছা স্যার, আপনি 2 মিনিট রেস্ট নিন, আমরা অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য পার্থক্য লিখে নিই। আচ্ছা, পার্থক্য লিখবা? স্যার, আওয়াজগুলো কাপা কাপা। আচ্ছা, এখানে ভয়েস মেবি হচ্ছে তোমার সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কারণে, ঠিক আছে। স্যার অনুপ্রস্থ প্লিজ। আফরিন জাহান, সংখ্যাগুলো কিন্তু সহজই, ঠিক আছে। তুমি ওকে স্যার, লম্ব তো দৈর্ঘ্য হয় না এখন পাশাপাশি, ওকে ঠিক আছে। আই এগ্রি উইথ ইট। লেখা শেষ স্যার, জি স্যার বুঝছি। ওকে, তোমরা কি লিখবা? তাহলে সময় দিব তোমাদেরকে লিখলে। জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু সময় নেই, ঠিক আছে, লেখার জন্য। দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, বুঝছো? বাট স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? নিছি। তাহলে স্ক্রিনশটটা সবাই দিয়ে দাও, ঠিক আছে, এখানে দিয়ে দাও, অথবা হচ্ছে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, তাহলে লিখতে হবে না, এখানে দিয়ে দাও, অথবা হচ্ছে গ্রুপে দিয়ে দাও, তোমাদের গ্রুপে দিয়ে দাও। ওকে, তাহলে আমরা এখান থেকে আরো একটা সংজ্ঞা শিখি, সংজ্ঞা শিখে তারপর হচ্ছে আমরা আমাদের এই যে সূত্রাবলীতে চলে যাব, ঠিক আছে। ওকে, দেখি আমরা আমরা এখানে এটা বললাম, এখন দেখো কয়েকটা সংজ্ঞা শিখি, ঠিক আছে। অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা শিখলাম, তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটা সংজ্ঞা বা রাশি আমরা শিখবো। পূর্ণ স্পন্দন, ঠিক আছে। পূর্ণ স্পন্দন কি? সরল স্পন্দিত গতি, যখন কোনো কম্পনশীল কণা একটি বিন্দু হতে যাত্রা করে আবার একই দিকে কি করে, একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসে, তখন তাকে একটা পূর্ণ স্পন্দন বলে। এখন দেখেন স্যার, এখানে, ঠিক আছে, ধরো এই যে একটা বিন্দু আছে এখানে, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করলো, সো এখানে যাইয়া তারপরে আবার এখানে গেল, আবার এখানে ফেরত আসলো, ঠিক আছে। কি করলো, এখান থেকে সে যাত্রা শুরু করলো, এদিকে গেল, আবার এখানে গেল, আবার এখানে ফেরত আসলো। এই যে একটা জিনিস হইলো, এটাকে তার একটা পূর্ণ স্পন্দন বলে। অথবা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এখান থেকে যখন ঘোরা শুরু করবে, তখন এই যে একটা বিন্দু, এখান থেকে ঘোরা শুরু করলে আবার যখন এখানে আসবে, তখন তো একটা পূর্ণ স্পন্দন হবে, ঠিক আছে। তাহলে সরল স্পন্দন গতি কোনটা? এইটা। তাহলে সরল স্পন্দন গতি যখন কম্পনশীল একটা কণায়, যে কম্পনশীল কণা, সেই কণা কি করবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করবে, আবার সেই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিক থেকে কিন্তু। দেখো, সে এখানে এদিক থেকে যাত্রা, এইদিকে যাত্রা, এইদিকে, ঠিক আছে, এদিকে, তাহলে এদিকে যাইলো, আবার ফেরত আসলো, তাহলে কোন দিকে আসছে? এইদিকে, তাহলে দিক কিন্তু ঠিক নাই। তাহলে এখানে যাবে, আবার এখানে যখন আসবে, তাহলে দিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইদিকে গেছিল প্রথমে, আবার এইদিকে ফিরে আসছে, তার মানে যে দিক থেকে গেছিল সেদিকেই ফিরে আসছে। তাহলে একবার এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, তাহলে তখন তার একটা পূর্ণ স্পন্দন হবে, ঠিক আছে। তাহলে সরল স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণা কি করবে, কোনো সরল স্পন্দন গতিসম্পন্ন কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে আসলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। ওকে, পর্যায়কাল। পর্যায়কাল কি? এই যে তরঙ্গের উপরস্থ একটা স্পন্দনশীল কণা বা হচ্ছে কম্পনশীল কণা, সেই একটা কম্পনশীল কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে কি করবে, যে সময় লাগে। অর্থাৎ এই যে সে একবার এখানে গেল, এখান থেকে আবার এখানে গেল, আবার এখানে ফেরত এসে এখানে যায়, আবার এখানে আসলো,
এই যে সময়টা, এইটুকু অতিক্রম করতে তার যে সময় লাগবে, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগবে, তাকে বলবে তার পর্যায়কাল। ঠিক আছে? যদি আমরা এরকম দেখি যে এরকম যদি কণা, এই যে আমাদের তরঙ্গ থাকে, তাহলে এখান থেকে যে যাত্রা শুরু করে এইখান পর্যন্ত, অর্থাৎ এই যে একটা তরঙ্গ যে, ঠিক আছে, এই একটা তরঙ্গ সে আসতে মানে এখান থেকে যাত্রা শুরু করে একটা তার শীর্ষ একটা হচ্ছে তরঙ্গপাত ঘটায় এইখানে চলে আসতে, এই যে একটা পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে যে সময় লাগে সেটাকে বলে পর্যায়কাল। এটা একটা টি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে? ওকে, আচ্ছা গেল। তারপরে কি? তারপর আসে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গের উপরস্থ কোন একটা কণা একক সময়ে, ঠিক আছে, যতগুলো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারে, ঠিক আছে, তাকে কি বলবে? ওই তরঙ্গের কম্পাঙ্ক বলবে। এখন এই যে আমরা এখান থেকে এখানে গেলাম, বা এই যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো সে, তখন তার যে সময় লাগছে সেটাকে তার পর্যায়কাল বলে। কিন্তু 1 সেকেন্ডে, আমরা যদি একক সময়টা 1 সেকেন্ড ধরে নিই, ঠিক আছে, 1 সেকেন্ড ধরে নিই, তাহলে এই 1 সেকেন্ডের মধ্যে সে যে কয়টা এরকম পূর্ণ স্পন্দন দিতে পারবে, সেইটাই হবে তার কি? কম্পাঙ্ক। অর্থাৎ সে এই যে একবার গেল এই পর্যন্ত, আবার এই পর্যন্ত, ঠিক আছে, দুইবার দুইটুকু হইলো, ঠিক আছে, দুইটা দূরত্ব হইলো, এখানে গেলে তিনটা হইলো, তো 1 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে এরকম করে, মানে তার পূর্ণ স্পন্দন যে কয়টা সম্পূর্ণ করতে পারবে, তাই হবে তার কম্পাঙ্ক। বিস্তার। ওকে, বিস্তার মানে কি? যতটুকু জায়গা জুড়ে থাকে সে, সর্বোচ্চ যতটুকু যাইতে পারে সেটা হচ্ছে বিস্তার। ঠিক আছে? হ্যাঁ, মানুষ বলে না যে এটা খুব বিস্তার করছে, মানে কি অনেক জায়গা জুড়ে ছড়াই পড়ছে। ঠিক আছে? তো তরঙ্গের উপরস্থ একটা কণা সেটা কম্পনশীল কণা স্থির অবস্থান থেকে বা হচ্ছে সাম্য অবস্থান থেকে, ধরো এই জায়গাটা সে স্থির ছিল, ঠিক আছে, স্থির অবস্থান থেকে সে সর্বোচ্চ যতটুকু যেতে পারবে, ধরো এইটুকু গেছে সর্বোচ্চ, তাহলে এই যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু তার বিস্তার। ঠিক আছে? তাহলে তরঙ্গের উপরস্থ কোন কম্পনশীল কণা স্থির অবস্থান থেকে, হ্যাঁ, যে কোনো দিকে সে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যে কোনো দিকে তার সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সর্বোচ্চ সে যতটুকু যাইতে পারে, সর্বোচ্চ এই পর্যন্ত যাইতে পারলো, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এইটুকুই, এই যে এখান থেকে যে এইটুকু দূরত্ব, অর্থাৎ এই যে এইটা, এই যে দূরত্বটা, ঠিক আছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হবে তার কি? তার বিস্তার। দশা। দশা হচ্ছে অবস্থা মূলত, মানে কোন একটা কম্পনশীল কণা আসলে কি অবস্থায় আছে সেইটাই তার দশা। দেখো, তরঙ্গের উপরস্থ কোন একটি কম্পনশীল কণা দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে গতির সমক্ষ অবস্থা বোঝায়। ঠিক আছে? অর্থাৎ এই যে তরঙ্গের উপরস্থ কণা আছে, সেই কণাটা কোন একটা নির্দিষ্ট সময়ে কোন অবস্থায় আছে, সেটাকে তরঙ্গ পাতের মধ্যে আছে, নাকি হচ্ছে তরঙ্গ শীর্ষের মধ্যে আছে, নাকি হচ্ছে মধ্যম অবস্থার মধ্যে কোন জায়গায় আছে। ধরো এই যে এরকম যদি থাকে, ঠিক আছে, এই কণাটা কি এখানে আছে, না এইখানে মধ্যম তরঙ্গের মধ্যে আছে, না তরঙ্গপাতের মধ্যে আছে, হ্যাঁ, না এখানে আছে, কোন জায়গাটায় সে আছে, এইটা যার দ্বারা নির্ণয় করা যায় সেটি হচ্ছে দশা, মানে সামগ্রিক অবস্থা। কোন একটি মুহূর্তে সমগ্র অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ। আমি যদি বলি যে এইখানে যখন একটা তরঙ্গায়িত কণা আছে, তখন এই অবস্থায়, এখানে থাকা অবস্থায় তার বেগ বের করো, তাহলে এখানে থাকা অবস্থায় তার যে বেগ বের করলাম, এই বেগটা তার একটা দশা, স্মরণটা তার একটা দশা। এখানে আসা পর্যন্ত সে কতটুকু স্মরণ অতিক্রম করছে, মানে কতটুকু স্মরণ হয়েছে তার, এটা একটা দশা। তরঙ্গ বেগ। তরঙ্গায়িত কোনো কণা একক সময়ের যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 1 সেকেন্ডে, এই যে তরঙ্গায়িত কণা, এখান থেকে কণাটা এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, ঠিক আছে, এই যে কণাটা যাচ্ছে আস্তে আস্তে, এইটি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করে সেটি কি, সেটি হচ্ছে তার তরঙ্গ বেগ। ঠিক আছে? ওকে, তরঙ্গ সংশ্লিষ্ট কয়টি সম্পর্ক, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত যতটুকু পড়াইছি, হ্যাঁ, এর মধ্যে তোমরা কি কি লিখবা বলো তো? এর মধ্যে বাড়ির কাজ থাকবে তোমাদের হচ্ছে এই যে একটা, ঠিক আছে, একটা, দুইটা, অর্থাৎ পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, এবং কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। পাশাপাশি হচ্ছে অনুপস্থ তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, ঠিক আছে, অনুপস্থ তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, এবং
এই যে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে যে পার্থক্য, এই তিনটা জিনিস তোমরা কি করবা, তোমরা খাতায় লিখবা এবং সেটি বাড়ির কাজ হিসেবে জমা দিবা। ঠিক আছে? ঠিক আছে। তো তোমরা যারা যারা হচ্ছে আমাদের সঙ্গে ক্লাস করলা, ঠিক আছে, সবাই তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। ওকে। ঠিক আছে। যারা আমাদের সঙ্গে তখন ছিল, সবাইকে ধন্যবাদ। তোমরা ততক্ষণ মতো ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথে থাকো। নেক্সট টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।